দর্শক চ্যানেলে উত্তর আমেরিকার নিয়মিত আয়োজন ল অ্যান্ড ইমিগ্রেশন উইথ অ্যাটর্নি মঈন চৌধুরী। বরাবরের মতো পুরো অনুষ্ঠান জুড়ে নিউ ইয়র্কের স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আছি আমি রিজওয়ানা এলফিস এবং আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাটর্নি মঈন চৌধুরী। স্বাগতম আমাদের অনুষ্ঠানে আসার জন্য। কেমন আছেন? ধন্যবাদ, ভালো আছি। আপনি তো আসলে এমন একজন মানুষ আর কি, আপনাকে নিয়ে যখন আমরা এই আলোচনা শুরু করি তার আগে কিন্তু আমাদের বহু প্রশ্ন জমা হয়ে থাকে এবং হয়তোবা আমরা একই বিষয় নিয়ে বারবার কথা বলেছি, কিন্তু তারপরে কিন্তু আমাদের প্রশ্ন আসতেই থাকে যে আমরা আসলে এই বিষয়টা জানতে চাই। এইরকমই কিছু প্রশ্ন নিয়ে আজকে আমি আপনার সঙ্গে আলোচনায় বসেছি। সেটা হচ্ছে, প্রথমেই EB-2 এই মুহূর্তের কি অবস্থা? ধন্যবাদ। EB-2 আমি যেটা খুব বেশি ফোকাস করি, NIW ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার। যদি আপনার এই দেশে ব্যাচেলার্স ডিগ্রি থাকে অথবা ইকুইভ্যালেন্ট টু ব্যাচেলার ডিগ্রি থাকে, আপনার 5 ইয়ার্স প্রগ্রেসিভ এক্সপিরিয়েন্স থাকে, অথবা আপনার মাস্টার্স ডিগ্রি থাকে এবং সাইটেশনস বা বিভিন্ন ধরনের রিসার্চ বা আর্টিকেলস, তখন আপনারা কিন্তু যদি এই দেশে থাকেন বর্তমানে, আপনারা EB-2 NIW তে সরাসরি গ্রিন কার্ড অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু পূর্ব শর্ত হলো আপনাকে এই দেশে এন্ট্রিটা বৈধ হতে হবে এবং থাকাটা বৈধ হতে হবে। আপনি যদি একদিনে যে আনডকুমেন্টেড থাকেন, তাহলে আপনি কিন্তু EB-2 NIW তে আপনি এখানে ডাইরেক্ট গ্রিন কার্ড অ্যাপ্লাই করতে পারবেন না। এই এক্সেপশনটা কিন্তু খুব কাটে ওঠা খুব কঠিন, এই ব্যাপারটা কাটে ওঠা খুবই কঠিন। তো এটা যারা বর্তমানে EB-3 নিয়ে অনেকে দেখা যায় খুবই শিক্ষিত, হয়তো PhD ডিগ্রি আছে, মাস্টার্স ডিগ্রি আছে, তারা হয়তো ভুল পথে পরিচালিত হচ্ছে। অনেকে বলে আপনার EB-3 করেন, এমপ্লয়মেন্ট বেসড করেন। EB-3 হচ্ছে 4 বছরের আনস্কিল বা স্কিল 4 বছরের মতো লাগে, আচ্ছা, মানে লং টাইম একটা কারেন্ট হতে। তো এই 4টা বছর একটা লোক যদি স্ট্যাটাস ধরে রাখতে না পারে, সে কিন্তু এই দেশে এই যে পুরো প্রসেসটা তার বাতিল হয়ে গেল। অনেকে আমার কাছে অফিসে কান্নাকাটি করে এসে, অনেকে এইভাবে আসে যারা আমাকে 2 বছর আগে আসছিল, আমি তাকে এক্সপ্লেন করেছিলাম যে ভাই আপনারটা হবে না যেহেতু আপনি আনডকুমেন্টেড। তারা অনেকে করে কি, অনলাইনে মুখরোচক বিজ্ঞাপন দেখে হয়তো তার বন্ধুকের হয়েছে, সে হয়তো মনে করে তারটা হয়ে যাবে, সেইভাবে টাকা পয়সা দিতেই আছে। এই বিরুদ্ধে আমি প্রথমে বলি, এটা নিয়ে আমার প্রচুর শত্রু আমার গ্রহ হয়েছে, কারণ আমি যে সঠিক কথাগুলো বলার চেষ্টা করি কেউ যেন প্রতারিত না হয়। এই ক্ষেত্রে এটাই বলবো যে EB-2 NIW যদি আপনি কোয়ালিফাই করেন, ইজ বেটার দেন এনিথিং এলস। EB-3 তো অবশ্যই বেটার দেন EB-3, এবং EB-3 দীর্ঘসূত্রের কারণে অনেকে এটা বেছে নিচ্ছে। তবে এই ক্ষেত্রে আপনার সমস্যাটা হলো এটা যে আপনার যদি আপনি এক্সপেক্ট করেন, আপনি কিন্তু 3 মাস জানতে পারছেন যে আপনার অ্যাপ্রুভাল হচ্ছে কি না, একটু খরচ বেশি আছে। আর EB-2 তো যারা করছে, অনেকে ডিনায়াল আসছে এখন প্রতিনিয়ত ফেসবুকে থেকে ডিনায়াল। আমি তাদেরকে যখন আমার কাছে আসে বলি, কেন দেখুন ভেরি পুয়ারলি ফাইল করা ডকুমেন্ট নাই, তারা অনলাইনে লয়ার দেখে, অনলাইনে এজেন্সি দেখে, তাদের দেখে অনলাইনে টাকা দিয়ে দেয়, অনলাইনে ফাইল করে, কোনো রিভিউ করে না তারা। এই অনলাইন করার কারণে তারা টাকাও দিচ্ছে, বলে অনলাইনে স্যার অনলাইনে ফাইল করছে, সে তো যতবার করে ফ্রি করবে। আমি যতবার করে ফ্রি করবে কেন? তার মানে সে তো লয়ারের মধ্যে তার বিন্দু মাত্রই নেই। আমি যদি ভালোভাবে হয় একবারে 10 বার কেন করবেন আপনি এই জিনিসটা? তারা বলে যে তারা আমাদের RFE গুলো রিভিউ করে না। RFE রিভিউ করবে কারণ আপনারা কম পয়সায় কাজ করেন, মানুষকে চিনেন না, কাজও করান, পরে দেখা যায় ডিনাই হচ্ছে। একবার ডিনাই হওয়া মানে সেকেন্ড ডিনাই হবে। নতুন এভিডেন্স ছাড়া আপনি একটা যদি একবার অ্যাপ্লাই করেন আর যদি ডিনাই হয়, সেকেন্ডে যদি একই ডকুমেন্ট আপনি দেন, ডিনাই তো হবে। তারা শুধু পেপার সাবমিট করছে। আমি সবসময় বলি আপনাকে পার্সোনাল যে রিভিউটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ আপনি অনলাইনে সব দিয়ে দিলেন, অনলাইনে রিভিউ করলেন আর কেউ কথাও বললেন না, এবং ডকুমেন্ট তাদের কোনো বদনামও নাই। আমি অ্যাটর্নি মঈন চৌধুরী একটা কাজ করলে রিভিউ যদি খারাপ কাজ হয় 10 জনকে বলে, যারা অনলাইনে কাজগুলো করে তাদের কোনো বদনাম নাই। তাদের বলে কি, স্যার চিনি না কারে দিচ্ছি, একটা জনের সাথে কথা বলছে, জন বলছে, কোনো বদনাম নাই, তার টাকাও চুকে লাগেছে, তার ফাইল ডিনাই হয়ে গেছে। তা আপনাদের অনুরোধ করবো, আপনারা যদি করেন পার্সোনাল যে অ্যাটর্নি অ্যাট ল কার সাথে সরাসরি অ্যাটর্নি অ্যাট ল, আপনি চাইলে ফেস টাইমে কথা বলতে পারেন, দেখবেন যে সেই অ্যাটর্নি অ্যাট ল কি না। অ্যাটর্নি সরাসরি ফেস টাইম করতে, হোয়াটসঅ্যাপে কথা বলতে, কনসালটেশন ফি দিয়ে কথা বলেন। ইউ উইল নো ইউর রাইটস এন্ড ইউ হ্যাভ টু ডু প্রপার জব। যদি আপনার হয় প্রথমবারই হবে, নাহলে 10 বার করেও সুযোগ পাওয়ার সম্ভাবনা খুব কম।
এই যে আপনি বলছিলেন যে EB2 NIW যারা করে তারা তো আসলে হাইলি কোয়ালিফাইড হয়, হাইলি এডুকেটেড হয়। সো তাহলে তারা কেন, মানে ধরেন একজন হাইলি এডুকেটেড পারসন, সে তো জানে তার কি কি আছে এবং সে যে ডকুমেন্টসগুলো আসলে অ্যাটর্নি তার ফাইলটা জমা দিচ্ছে, সে তারা কেন আসলে রিভিউ করছে না? কারণ সে তো আসলে মানে অশিক্ষিত না। আমি একটা জিনিস বলি, আমার প্রথমে দুঃখ লাগে যে একটা লোক দেখা যায় আমেরিকায় মাস্টার্স ডিগ্রি হোল্ডার, যে কিন্তু EB2 কোয়ালিফাই করে, EB2 NIW সে ডেফিনেটলি কোয়ালিফাই করে, স্টেম সাবজেক্ট হলে করে, এগ্রিকালচার সাবজেক্ট, যে কোনো সাবজেক্টে সে কোয়ালিফাই করে। যদি আমরা ফিউচার এন্ডেভারটা প্রপারলি দিতে পারি, এই জিনিসটা অন্যান্যরা করতে পারে না। আমরা খুবই সাকসেসফুলি কাজগুলো করি, কারণ সময় নিয়ে করি, আমরা ডেডিকেটেড টিম আছে আমাদের। সো এই ক্ষেত্রে হয় কি, যখন দেখি যে একটা পিএইচডি ডিগ্রিধারী বা পিএইচডি স্টুডেন্ট সে আনস্কিল স্যান্ডউইচ মেকার হিসাবে EB3 তে সে অ্যাপ্লাই করে, সে বলে যে স্যার আমার বন্ধুর হয়েছে ওই সার্ভিস থেকে, ওই জিনিস থেকে সে করে ফেলে, তখন আপনাদের কাছে কেমন মনে হয়? ইমিগ্রেশন কিভাবে দেখবে যে তুমি একটা পিএইচডি হোল্ডার বা পিএইচডি তুমি করতে যাচ্ছ, তুমি এখন স্যান্ডউইচ মেকার হিসেবে সাবওয়েতে কাজ করবা, এটা প্রথমে বোঝা যায় তোমার ইন্টেনশন হচ্ছে গ্রিন কার্ড, তোমার তো কাজের ইন্টেনশন নাই, তুমি তো প্রপারলি তোমার কাজে তুমি যাচ্ছ না, তুমি এটা আনএডুকেটেড লোকের কাজে তুমি যাবা কেন? তো এইগুলা আগে আমাদের সরকার এগুলো খুব খেয়াল করতো না। এখন বর্তমান যে সরকার, ট্রাম্প প্রশাসন, ওরা এই লুপ হোল গুলো ধরতে পারতেছে। আপনারা দেখেন যে H1B নিয়ে বেশি কথা বলবো না, H1B দেখেন ইনভেস্টিগেশন করতেছে তারা কোম্পানিগুলো, কারণ তারা বুঝতে পারছে লাস্ট ডেকেডস এগুলা যে করাপশন হচ্ছে, সেম EB3 তে প্রচুর করাপশন হচ্ছে, টাকা ওগুলোকে দিয়ে যাচ্ছে। বললাম না অফিসে কান্নাকাটি করে স্যার আমার দেখা চলে যেতে হবে, কেন? যে সার্ভিস শেষে 20 লাখ টাকা দিয়েছিল তারা বলছে তোমার তো এখন হবে না, তোমার দেশে চলে যেতে হবে। তাই আমি বললাম যে 2 বছর আগে আমি বললাম দেশে চলে, আপনি বললেন না দেশে যেতে হবে না স্যার, তখন তো বুঝেন, এখন তারা বলছে আমাদের দেশে। আমি আপনার 2 বছর আগে তো বললাম দেশে চলে যেতে হবে, আপনার হবে না, আনডকুমেন্টেড ছিলেন এখানে। তখন বলে যে স্যার এখন তো আর হবে না। আমি বললাম যে আপনার এইখানে না হলে দেশে গিয়ে আপনার হবে না। এইখানে ওয়েবারটা হচ্ছে 2 রকম ওয়েবার, একটা 601 ওয়েবার এ, একটা 601। একটা হচ্ছে ইলিগ্যাল এন্ট্রি। ইলিগ্যাল এন্ট্রি হলে আপনাকে দেশে যে তারপরে যেতে হবে, আর ইলিগ্যাল প্রেজেন্স হলে আপনি এখানে যা দেশে গেলে তাই একই তো, আপনার এক ইলিগ্যাল প্রেজেন্স তো একই তো, কিন্তু তাকে বল দেশে গেল, তার মানে তার যে 20 লাখ টাকা 25 লাখ টাকা নিল, সে দেশে চলে গেছে, আর কমপ্লেইন করতে পারবে না। দ্যাটস দ্য স্টোরি। সো আপনারা সতর্ক থাকবেন। আমি কারো বিরুদ্ধে বলি না আর কারো পক্ষ বলি না, আমি শুধু আইনটা বিং এ মেম্বার অফ দ্য সুপ্রিম কোর্ট বার অ্যাডমিটেড অ্যাটর্নি হিসাবে 20 বছরের আমার প্র্যাকটিস অ্যাটর্নেট ল হিসাবে আমেরিকাতে। সেটা আমি একটু মনে করি দেশের লোকদের প্রতি কিছু দায়িত্ব আমাদের আছে, সঠিক তথ্যটা দেয়া। আপনারা বলবেন যে অ্যাটর্নি মঈন চৌধুরী কেন এসব নিয়ে বারবার বলে, আর চ্যানেল হয়তো আমাকে প্রশ্ন করে আমি বলতে হয়, কিন্তু আমার প্রচুর শত্রু হচ্ছে আমি জানি, কিছুই করার নাই, কারণ সঠিক তথ্য দিলে শত্রু হচ্ছে। আপনারা প্রথমত যদি EB3 অ্যাপ্লাই করেন, যখনই কোনো এমপ্লয়ার বেসড অ্যাপ্লিকেশন আপনারা করেন, আপনি অবশ্যই এমপ্লয়ারের নাম, ঠিকানা, ফোন নাম্বার জানবেন, ইমেল অ্যাড্রেস জানবেন। দেখা যায় যে প্রতারক চক্র তাদের নাম্বারটা দিয়ে রাখে, দেখা গেল ইমেল অ্যাড্রেস তো হয়তো তাদের একটা ইমেল 100 জনকে দিয়ে রাখে, ইমেল অ্যাড্রেস তারাই দেখে। এটা আরেক প্রবলেম। আমাকে একজন দেশ থেকে কনসাল্ট করলো যে স্যার কোম্পানিটা ভেরিফাই করেন, কল দিলে একই লোক ধরে নেক্সট লেভেল আর কেউ যায় না। আমি তাকে কি ভেরিফাই করবো বলেন? ওয়েবসাইট দেওয়া আছে, ওয়েবসাইটে নাম্বার দেওয়া আছে, দেশের লোক তো অনেক স্মার্ট, কিন্তু তারপর তারা মনে করে একটা ফোন তো জন ফোন দিলে তারা খুশি, একটা সাদা লোকের সাথে কথা বলছে, সাদা লোক যা আসলে কেউ না, এটা তারা বুঝতে পারছে না। সতর্কতার কোনো বিকল্প নাই, সতর্ক থাকবেন। কিন্তু আমরা যেটুকু, আপনি যদি এই দেশে কেউ থাকে, তাদের মাধ্যমে খবর নিতে পারেন। এই যে আপনি বলছিলেন যে প্রতারণা এবং আপনার অফিসে এসে কান্নাকাটি করে, এবং বাংলাদেশে কিন্তু এরকম আছে যে যেহেতু EB3 তাদেরকে বলা হয় যে একটা বিগ অ্যামাউন্টের একটা ব্যাপার, সেখানে এই যে টাকাটা তারা কিন্তু বিভিন্ন কিস্তির মাধ্যমে, মানে ইনস্টলমেন্টের মাধ্যমে, যে প্রথম যদি একটা লেটার আসে তখন একটা টাকা, এরকম করে করে তারা টাকাটা দেয়। হ্যালো, এটা কি অ্যাটর্নি মঈন চৌধুরীর নাম্বার? জি বলছি, আমি অ্যাটর্নি মঈন চৌধুরী।
দীর্ঘ 15 বছর যাবৎ আমেরিকাতে দুর্ঘটনায় আহতদের জন্য মিলিয়ন মিলিয়ন ডলার আদায় করে দিয়েছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা, কনস্ট্রাকশন কাজ দুর্ঘটনা, হাসপাতালে ভুল চিকিৎসা সহ যে কোনো দুর্ঘটনায় সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায় বিনামূল্যে আমাদের অভিজ্ঞ অ্যাটর্নিদের পরামর্শ নিন। নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট, পেনসিলভেনিয়া, মিশিগান সহ বিভিন্ন স্টেটে লাইসেন্সধারী অভিজ্ঞ সহযোগী অ্যাটর্নিরা আপনাদের সেবায় নিয়োজিত। কল 1866 মোইন ল, সেল 917-282-9256। হ্যালো, এটা কি অ্যাটর্নি মঈন চৌধুরীর নাম্বার? জি বলছি, আমি অ্যাটর্নি মঈন চৌধুরী। দীর্ঘ 15 বছর যাবৎ আমেরিকাতে দুর্ঘটনায় আহতদের জন্য মিলিয়ন মিলিয়ন ডলার আদায় করে দিয়েছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা, কনস্ট্রাকশন কাজ দুর্ঘটনা, হাসপাতালে ভুল চিকিৎসা সহ যে কোনো দুর্ঘটনায় সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায় বিনামূল্যে আমাদের অভিজ্ঞ অ্যাটর্নিদের পরামর্শ নিন। নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট, পেনসিলভেনিয়া, মিশিগান সহ বিভিন্ন স্টেটে লাইসেন্সধারী অভিজ্ঞ সহযোগী অ্যাটর্নিরা আপনাদের সেবায় নিয়োজিত। কল 1866 মোইন ল, সেল 917-282-9256। এই যে আপনি বলছিলেন যে এটা আসলে এমপ্লয়ে যারা যে কোম্পানির মাধ্যমে তাদের ডিটেইলটা নেওয়ার জন্য, কিন্তু মানুষ তো আসলে বুঝে না, সেটা নিয়ে যদি আপনি একটু বলতেন। ধন্যবাদ। আমি এটা সবসময় বলি, কারণ আবারও বলছি, EB3 তে বা EB2 NRW হচ্ছে সরাসরি গ্রিন কার্ড অ্যাপ্লিক্যান্ট। আমরা অ্যাপ্লিক্যান্টকে রিপ্রেজেন্ট করি, এখানে কোনো এমপ্লয়ার নাই। যদি এমপ্লয়মেন্ট বেসড হয়, I have to represent, being an attorney, এমপ্লয়ারকে রিপ্রেজেন্ট করতে, এমপ্লয়ের সাথে কথাই বলতে পারেন। আর যদি এমন কোন অ্যাটর্নি আছে যারা যদি মনে করেন যে EB3 তে এমপ্লয়িকে রিপ্রেজেন্ট করে, তারা প্রথম দিকে এমপ্লয়িকে রিপ্রেজেন্ট করতে পারে না। They are not a lawyer. তারা লয়ারই হয়, তাদেরকে আমি লয়ার বলি না, কারণ তারা অ্যাটর্নি এট ল না। তারা এমপ্লয়িকে তারা রিপ্রেজেন্ট করতে পারে না। EB3 প্রথমে এলসির জন্য the attorney will represent the employer, যে কর্মদাতা সংস্থাকে রিপ্রেজেন্ট করবে, এবং এমপ্লয়ারকে এবং যে অ্যাটর্নিকে এমপ্লয়ি টাকা দেওয়ার নিয়ম নাই, কারণ সে তো টাকা দেওয়ার কথা না। সো এই ক্ষেত্রে আপনাদের সতর্কতার বিকল্প না, আবারও বলছি, কিন্তু তাদেরকে আমি দোষারোপ করি না, কারণ অনেকে হয়তো আপনারা জান বেঁধে তারা ব্যবসা করে, এবং আপনারা যদি যান, যারা এই কাজগুলা করেন, ভাই আমি আপনাদের বিরুদ্ধে কিছু বলছি না। আমি ট্রাই টু বি অনেস্ট এন্ড ট্রাই টু বি ট্রান্সপারেন্ট। কোন পারপাসে কি টাকাটা দিচ্ছেন ক্লায়েন্টকে বললে ভালো হয়। আপনার সার্ভিস চার্জ নিতেই পারে তারা, কিন্তু কোন পারপাসে সার্ভিস দিচ্ছে বলতে হবে। এবং যদি সরকার, বাংলাদেশ সরকার মনে করে আমেরিকাতে আমরা যেমন যদি কোনো কেউ দুর্নীতি করে বা কোনো অসৎ কাজ করে, সরকার যেমন আইনের আওতায় নিয়ে আসতে পারে, বাংলাদেশ সরকার চাইলে ওদেরকে এইসব এজেন্সিকে আইনের আওতায় নিয়ে আসতে পারে। এবং যদি ট্রাম্প প্রশাসন যদি জানে, জানে, এখনো হয়তো তারা এইভাবে নজর দিচ্ছে না, যে H1B তে যেভাবে ইনভেস্টিগেশন, যদি EB3 ইনভেস্টিগেশন করে, কত যে প্রতিষ্ঠান, কত যে এমপ্লয়ি, কত যে চাকরি যাবে, কত গ্রিন কার্ড বাতিল হবে। অনেকের গ্রিন কার্ড বাতিল হচ্ছে অলরেডি। কেন বাতিল হচ্ছে? কারণ তারা হচ্ছে কাজ দেখে তারা এই দেশে আসছে, ওই কাজের সাথে কখনো যায় নাই। দ্যাট মিন্স গ্রিন কার্ডটা টোটালটাই প্রতারণা। জি, সো কাজে যায় নাই, এমপ্লয়ি কোথাও রিপোর্টও করে নাই, তখন এটা জিনিসটা প্রতারণার আওতায় চলে আসে। এই যে নোটিশ, অনেকে নোটিশ পাচ্ছে যারা প্রতারণার মাধ্যমে গ্রিন কার্ড পাচ্ছে। আপনার মাধ্যমে আসলে দর্শকদেরকে আমি জানাতে চাই যে এই যে লেবার কোর্ট, অনেকে বলে যে লেবার কোর্ট থেকে একটা পারমিশন আসে, এবং আসার পরে যারা আসলে এই কোম্পানির মাধ্যমে কাজ করে তারা কিন্তু সেটা দেখিয়ে বলে যে এই যে আপনার একটা লেটার আসছে, এখন পরের পেমেন্টটা দিবেন। যেহেতু আপনি একজন মানে অভিজ্ঞ এবং সুপরিচিত অ্যাটর্নি, সেই জন্য আপনার মুখ থেকে যদি আমাদের দর্শকদের জন্য বলেন যে আসলে এই টাকার বিষয়টা বা লেবার কোর্টে আসলে সার্টিফিকেটটা কিছুই না, এটা যদি আপনি আমাকে সবার শত্রু বানিয়ে দিলেন। আচ্ছা, যাই হোক, আমি প্রশ্ন যখন করছেন, অ্যাটর্নি হিসাবে দায়িত্বশীল জায়গা থেকে উত্তর দিতেই হবে, দিচ্ছি জনগণের স্বার্থে। লেবার কোড বলতে এখানে কিছু নাই। ইমিগ্রেশনের কথা হচ্ছে ডিপার্টমেন্ট অফ লেবার। ডিপার্টমেন্ট অফ লেবার হচ্ছে ফেডারেলের আরেকটা সংস্থা, এটার সাথে ইমিগ্রেশনের কোনো সম্পৃক্ততা নাই। এটা হচ্ছে লেবার সার্টিফিকেট, LC বলা হয়। লেবার সার্টিফিকেট ইস্যু করা হয় যখন একটা প্রতিষ্ঠান বা কর্মদাতা সংস্থা, যে কোম্পানি আপনাকে নিয়োগ করবে, সে একটা বিজ্ঞাপন দেবে, বিজ্ঞাপন তার লোকাল পত্রিকায় দেবে, এবং ডিপার্টমেন্ট লেবারের একটা ওয়েবসাইটে দেবে। নিয়ম হচ্ছে ওই সব ওয়েবসাইট থেকে তারা বিজ্ঞাপনগুলো দেখে
যে কর্মচারীগুলা যারা চাকরির প্রত্যাশী রেজুমে ডাউনলোড করে আপলোড করে, তো এগুলোর পরে তারা দেখে যে এটা যোগ্য প্রার্থী তখন তারা একটা লেবার সার্টিফিকেট ইস্যু করে। এই ইস্যুটা যদি লেবার সার্টিফিকেট ইস্যু করার পরে যদি পরবর্তী কিছু আপনারা না করেন, এখানে কোনো বাধা নাই, কোনো বাধ্যবাধকতা নাই যে লেবার সার্টিফিকেট করলে তার ইমিগ্রেশন হয়ে যাবে। নো, দেয়ার ইজ নো গ্যারান্টি। তারপর আপনি যদি এরপরে স্ট্যাটাস যদি ফাইল করেন, তখন হবে লেবার সার্টিফিকেট হওয়ার পর হবে ইমিগ্রেশন প্রসেসের ইমিগ্রেশন ফাইল করা, পিটিশন ফাইল করা। যখন আপনি পিটিশন ফাইল করবেন, সেটা কি I-140 পিটিশন ফাইল করলে, পিটিশন যখন অ্যাপ্রুভ হবে, তখন এই কাজটা করা লেবার সার্টিফিকেট করবে এমপ্লয়ার, পিটিশনও করবে এমপ্লয়ার। এমপ্লয়ি কি যদি সরকার মনে করে যে এমপ্লয়ি কখনো ইনফ্লুয়েন্স করেছে, আপনারা বলবেন স্যার এটা তো চিরাচরিত হচ্ছে, সত্যতা হচ্ছে, এভাবেই হচ্ছে যে আপনাকে একজন চুজ করে রাখে, এটাই হচ্ছে। কিন্তু যদি সরকার জানে কোনো কারণে টাকার লেনদেন হচ্ছে, এটা ক্রাইম। এবং আপনি যদি কাউকে 10টা রেজুমে কেউ আসলো না, আপনারটা পাইলো, আপনারটা একমাত্র রেজুমে, আর কেউ এই কাজে এই স্যান্ডউইচ মেকার হিসাবে ইন্টারেস্টেড না, আর কেউ পিৎজা ডেলিভারি করতে চায় না, একজন পিএইচডি ডিগ্রি হোল্ডার ডেলিভারি করতে চায়, পিএইচডি ডিগ্রি হোল্ডার ছাড়া কেউ এখানে নাই ডেলিভারি করার মতো, হ্যাঁ আপনাকেই তার লেবার সার্টিফিকেট ইস্যু করে দেবে। এর মানে না যে আপনি তাকে টাকা দিবেন, টাকা দেওয়াটাই অন্যায়। বাকি যে আপনি একা অ্যাপ্লাই করলে অবশ্যই আপনি পাবেন, এটা অন্যায় কিছু না। এটা ডিজাইন করা হয়েছিল এমপ্লয়ারকে হেল্প করার জন্য, কিন্তু এমপ্লয়ার যে টাকার বিনিময়ে এই কাজগুলা করছে, এটা হচ্ছে অন্যায়, এটা হচ্ছে অন্যায়। এবং আমি সবসময় উদাহরণ দিয়ে বলি, ধরেন আপনার একজন পিৎজা ডেলিভারি বয় দরকার, আপনার রিসেপশনে একজন দরকার যে বাংলা বুঝে, আপনি কি 4 বছর দোকানটা খালি রাখবেন, এই রিসেপশনটা খালি রাখবেন 4 বছর বাংলা বুঝে লোক আসার জন্য? 4 বছর লাগবে? এই জিনিসটাই ফেডারেল গভর্নমেন্ট জানার চেষ্টা করছে, আসলে এটার অন্তর্নিহিত রহস্যটা কি। আপনি গ্যাস স্টেশনে একটা লোক দরকার, একজন লোক দরকার, আপনি একজনের জন্য বসে থাকবেন 4 বছর, নিশ্চয়ই কাজগুলো হচ্ছে কোনোভাবে, এটা তারা তদন্ত করা শুরু করেছে। আপনারা সতর্ক থাকবেন, এবং আমি চাই আপনারা যারা অ্যাপ্লাই তাদেরটা হয়ে যাক, তারা যেন গ্রিন কার্ড পেয়ে যান। কিন্তু গ্রিন কার্ড পান ভালো কথা, কিন্তু আপনার আইনের মধ্যে থাকার চেষ্টা করবেন। তাহলে আপনার আমেরিকায় থেকে যারা EB3 করছে, আপনি যে বলছিলেন যে গ্যাস স্টেশন হোক বা পিৎজা ডেলিভারি হোয়াট এভার, এই ধরনের যে কাজগুলা, সেক্ষেত্রে কেন আসলে এই 4 বছরই কেন লাগছে? 4 বছর কেন লাগছে? কারণ দীর্ঘসূত্রিতা। EB3 আমেরিকায় 4 বছর লাগছে, বাংলাদেশে এই যে অল আদার ক্যাটাগরি অনেক দেশে 10 বছর লাগে, অনেক স্টেট, অনেক রিজনেতে। আমেরিকার যারা এইখানে থাকে তাদের জন্য 4 বছর সময় লাগে, কারণ 2022 সাল চলে এখন আনস্কিলডের জন্য। আপনার ভিসা বুলেটিন যেরকম চলে, সেটার একই গতিতে আপনার হাজবেন্ডকে আনতে গেলে যেমন 2 বছর সময় লাগে, আপনার ভাই বোনকে আনতে গেলে যেমন 10, 12, 15 বছর লাগবে, সেম ভাবে ভিসা বুলেটিনও যেটা যাচ্ছে। এবং আপনারা শুধু এই ভিসা বুলেটিন ফলো করলে 4 বছর লাগছে। কেন লাগছে? কারণ দীর্ঘসূত্রিতা। এবং এই কারণে জিনিসটা দীর্ঘসূত্রিতার কারণে জিনিসটা পারপাসটা সার্ভ হচ্ছে না। এটা তো পারপাস ছিল, আজকে আমার লোক দরকার, 2 মাসে লেবার সার্টিফিকেট হবে, 3 মাসে চলে আসবে, বা এখান থেকে ব্যবসা তোমার 4 বছর অপেক্ষা করবে না। তো এই জিনিসটা, এইসব ব্যাকলগের কারণে এই জিনিসটা জনপ্রিয়তা হারাচ্ছে। কিন্তু সাউথ এশিয়ান জনপ্রিয়তা বাড়ছে কেন? টাকা দিয়ে দিচ্ছে, মাইগ্রেশন করছে, এটা হিউম্যান ট্রাফিকিং এর মতো হচ্ছে, এটা সরকার যে তদন্ত করছে এগুলো। আচ্ছা, আমি একটু অন্য প্রসঙ্গে চলে যাই। সেটা হচ্ছে আমরা আলোচনার আগে আপনি বলছিলেন যে মিডল ইস্ট থেকে অনেকে বেড়াতে আসে, এবং তারা হয়তো যখন আপনার I-94 এ দেখা যাচ্ছে যে হয়তো 15 days বা 2 weeks 1 weeks বা হোয়াটএভার 1 মাসের তাদের স্টে পারমিশন দিচ্ছে, তারা এসে হয়তো বা আপনাদের মতো যারা অভিজ্ঞ মানুষ আছেন তাদেরকে হয়তো বলে যে অ্যাসাইলাম করব বা অন্য কিছু, সেক্ষেত্রে আসলে ধন্যবাদ। যারাই যোগ্য তারা দেশে থাকেন, এই দেশটা হচ্ছে উই ওয়েলকাম ইমিগ্রেন্টস এবং ইমিগ্রেন্টস ফ্রেন্ডলি কান্ট্রি, এবং এই দেশটা হচ্ছে সবার প্রিয়। আমি জানি বিশ্বের বিভিন্ন দেশ ঘুরি, কিন্তু আমেরিকার মতো যে ডাইভার্স কমিউনিটি ওয়ার্ল্ডের কোথাও নাই। যেই কারণে আমেরিকার সবাই লাইক করে, আমেরিকা আসলে নিজের মনে করে, কারণ সব দেশের কালচার এখানে বিদ্যমান, এখান থেকে কেউ যেতে চায় না। এটা একটা গুড থিং, এবং উই আর প্রাউড টু বি আমেরিকান। সো অনেকেই যারা আসেন, যারা কম সময়ের জন্য তাদেরকে এয়ারপোর্ট থেকে
Stay permission টা দিচ্ছে, হ্যাঁ। ডিউরেশন ভিসা দিচ্ছে না, এখন জি। দিচ্ছে কাউকে দিচ্ছে 15 দিন, কাউকে 1 মাসও দিচ্ছে জি। অনেকে। এখন 1 মাস দেওয়ার কারণ হচ্ছে কারণ ডুয়াল ইন্টেনশন, যে আপনি যদি আমরা ডুয়াল ইন্টেনশন 3 মান্থ ধরে, জি। 3 মান্থের ভিতরে আপনি যদি আমি চেঞ্জ করে ইন্টেনশন, আপনি ঘুরতে আসছেন 3 মাসের ভিতরে আপনি বিয়ে করেন, তারা ভাববে যে তুমি তো ঘুরতে আসছিলে, তুমি সেই ছিল তো বিয়ে বিয়ে করা, করে, তো এই জন্য তারা নেগেটিভ ধরে। সেখানে তারা যেন আপনি যদি অ্যাডজাস্ট করতে না পারেন বা আপনি যদি নতুন কোনো অ্যাপ্লাই করতে না পারেন, এই মনোভাব নিয়ে তারা আপনাকে 15 দিন 1 মাসের স্টে দিচ্ছে। জি, তো আচ্ছা। এই স্টের মধ্যে আপনি চাইলে এক্সটেনশন করতে পারেন, কিন্তু কথাটা কি বলবেন আপনি, ও ভ্যালিড গ্রাউন্ডস থাকতে হবে। দর্শক, এই ছিল আজকের মতো ল অ্যান্ড ইমিগ্রেশন উইথ অ্যাটর্নি মঈন চৌধুরী। বরাবরের মতো আমরা চেষ্টা করেছি সমসাময়িক বিষয় আপনাদের সামনে তুলে ধরার, এবং আমাদের প্রচেষ্টা থাকে আপনারা যেন কোনো প্রতারণার চক্রের হাতে আপনারা না পড়েন এবং সেই দিকে যেন আপনারা না যান, সেই প্রচেষ্টা থাকে আমাদের। আর আমরা কিন্তু চেষ্টা করি যে সমসাময়িক বিষয় এবং ইমিগ্রেশন রিলেটেড যে ধরনের প্রশ্ন আপনাদের সামনে থাকে সেটার সমাধান দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিউ ইয়র্ক স্টুডিও থেকে রেজওয়ানা এলফিস আপনাদেরকে আবারও স্বাগত জানাই। ধন্যবাদ সবাইকে। হ্যালো, হ্যালো, এটা কি অ্যাটর্নি মঈন চৌধুরীর নাম্বার? জি বলছি, আমি অ্যাটর্নি মঈন চৌধুরী। দীর্ঘ 15 বছর যাবৎ আমেরিকাতে দুর্ঘটনায় আহতদের জন্য মিলিয়ন মিলিয়ন ডলার আদায় করে দিয়েছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা, কনস্ট্রাকশন কাজের দুর্ঘটনা, হাসপাতালে ভুল চিকিৎসা সহ যে কোনো দুর্ঘটনায় সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায় বিনামূল্যে আমাদের অভিজ্ঞ অ্যাটর্নিদের পরামর্শ নিন। নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট, পেনসিলভেনিয়া, মিশিগান সহ বিভিন্ন স্টেটে লাইসেন্সধারী অভিজ্ঞ সহযোগী অ্যাটর্নিরা আপনাদের সেবায় নিয়োজিত। কল 1866 মঈন ল, সেল 917-282-9256। হ্যালো, হ্যালো, এটা কি অ্যাটর্নি মঈন চৌধুরীর নাম্বার? জি বলছি, আমি অ্যাটর্নি মঈন চৌধুরী। দীর্ঘ 15 বছর যাবৎ আমেরিকাতে দুর্ঘটনায় আহতদের জন্য মিলিয়ন মিলিয়ন ডলার আদায় করে দিয়েছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা, কনস্ট্রাকশন কাজের দুর্ঘটনা, হাসপাতালে ভুল চিকিৎসা সহ যে কোনো দুর্ঘটনায় সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায় বিনামূল্যে আমাদের অভিজ্ঞ অ্যাটর্নিদের পরামর্শ নিন। নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট, পেনসিলভেনিয়া, মিশিগান সহ বিভিন্ন স্টেটে লাইসেন্সধারী অভিজ্ঞ সহযোগী অ্যাটর্নিরা আপনাদের সেবায় নিয়োজিত। কল 1866 মঈন ল, সেল 917-282-9256।